আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরওয়ার আলম। সৌদি আরব এবং ইরান মধ্যপ্রাচ্যের ২ বড় শক্তি, হেভিওয়েট। এদের মধ্যে সংঘাত যেমন মধ্যপ্রাচ্যকে একটা ধাক্কা দেয়, আবার এদের মধ্যের বন্ধুত্বও মধ্যপ্রাচ্যকে ধাক্কা দেয়। আর এই ধাক্কা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই থাকে না, বরং মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে অন্য সব মুসলিম এবং অমুসলিম দেশে গিয়েও পড়ে। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ইসরায়েল গাজায় যে যুদ্ধ চালালো, সেই যুদ্ধে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে লাভবান কোন দেশটি? প্রশ্নটি আপনাদের কাছে রেখে আলোচনা শুরু করি। মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইরানের মধ্যে এখন একটা মোটামুটি আ কিভাবে বলবো? শত্রুতা না, বরং প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক। তারা শত্রু ছিল, শত্রুতা থেকে ২০২৩ সালের শেষ দিকে এসে প্রতিদ্বন্দ্বী হয়েছে। এবং সেই প্রতিদ্বন্দ্বিতা এখন কিছুটা তুমি আমাকে টাচ করবে না, আমি তোমাকে টাচ করব না পর্যায়ে গিয়েছে। এটা ফিউচারে কোথায় যাবে? সেটা বুঝতে হলে এই ২ দেশের মধ্যের শত্রুতা বা এই সম্পর্ক শিথিল হওয়ার পেছনে মূল কারণ কি? ধর্মীয়, নাকি রাজনৈতিক, নাকি আঞ্চলিক, নাকি অর্থনৈতিক? সৌদি আরব এবং ইরানের মধ্যে আমরা যে সম্পর্কের টানাপোড়েন দেখি, সেটা একেবারে যে ব্যাপক পরিমাণে মানে আ পিছনের তা নয়। পিছনের অনেক জিনিসকে নিয়ে আসা সম্ভব যদি আমরা এটাকে শিয়া-সুন্নি সম্পর্ক বা শিয়া-সুন্নি সমস্যা হিসেবে দেখি। কিন্তু সৌদি আরবের সাথে ইরানের মধ্যের যে সমস্যাটা, সেটা আসলে শিয়া-সুন্নি সমস্যার চেয়েও অনেক বেশি অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাব। দুটি দেশই এই অঞ্চলে সবচেয়ে বেশি তেলের মজুতকারী দেশ বা তেলের খনি সম্পন্ন দেশ। তেল উৎপাদনের ক্ষেত্রে সৌদি আরব ইরানের চেয়ে অনেক বেশি এগিয়ে, যদিও কিন্তু ইরানের উপরে নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান এগিয়ে যেতে পারছে না। চিন্তা করুন যে ইরানের উপরে যদি ১৯৮০ সাল থেকে নিষেধাজ্ঞা না থাকতো এবং সৌদি আরবকে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যে পরিমাণে সাপোর্ট দিচ্ছে, সেই পরিমাণে সাপোর্ট যদি ইরান ১৯৮০ সাল থেকে পেত, তাহলে আজকে ইরান কোন জায়গায় থাকতো? দুবাই হতো, নাকি কাতার হতো, নাকি সৌদি আরব হতো? চিন্তা করুন। এবং সেরকম একটা ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বে কতটা পড়তো? সৌদি আরবের আজকের যে অর্থনীতি, সেটার প্রায় ৪০% তার জিডিপির ৪০% আসে শুধুমাত্র একটা সেক্টর থেকে, সেটা হচ্ছে তার তেল। যদিও এখন সৌদি আরব নতুন করে তার অর্থনীতিকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। তেল নির্ভরতা থেকে সে সরে আসার চেষ্টা করছে। এবং এটা খুব শুধুমাত্র তেল নির্ভরতা থেকে সরে আসা না। সৌদি আরব এখন চাচ্ছে দুবাই যেমন তার এক্সপায়ার ডেটে চলে আসছে, অর্থাৎ তার ব্যবহারের শেষ সীমায় চলে আসছে। এখন মধ্যপ্রাচ্যে নতুন দুবাই কে হবে? সৌদি আরব চাচ্ছে সে নিজে এই নতুন দুবাই হওয়ার যে দায়িত্বটা, যে কাজটা, সেটা নিতে। কয়েকদিন আগে আমি সৌদি আরবে গিয়েছি। সেখানে মক্কা, মদিনা, জেদ্দা শহরগুলো ঘুরেছি। বিভিন্ন লোকদের সাথে বৈঠক করেছি, বসেছি, আলোচনা করেছি। বিভিন্ন প্রজেক্ট দেখেছি। সেখানে যেটা মনে হয়েছে যে আসলে সৌদি আরব তার যে ভিশন ২০৩০, সেখান থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। শুরুতে যেভাবে ঘোষণা দিয়েছিল সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সে তার পুরো পরিকল্পনা থেকে সরে আসে নাই। এবং এই সরে না আসার পেছনে যে মূল বিষয়, সেটা হচ্ছে সৌদি আরব চায় সে তার অর্থনীতিটাকে দুবাইয়ের লেভেলে নিয়ে যেতে বা সেটাকে ছাড়িয়ে যেতে। কারণ বিশ্বে যুদ্ধ চলুক আর যাই চলুক, অর্থনীতি বা
টাকার যে মূল কেন্দ্র সেটা কিন্তু শেষ হয়ে যায় না, হয়তো স্থান পরিবর্তন করে। টাকার খরচ বলুন, টাকার প্রবাহ বলুন, ফ্লো বলুন, সেটা কিন্তু শেষ হয়ে যায় না, সে স্থান পরিবর্তন করে। তো সেই স্থান পরিবর্তনের ক্ষেত্রে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদ জায়গা খোঁজে। এখন সৌদি আরব চাচ্ছে সে সেই নিরাপত্তাটা দিতে এবং সে ধরনের একটা ফিল্ড তৈরি করতে। টাকাকে খুব দ্রুত যদি আপনি এক জায়গায় নিয়ে যেতে চান, তাহলে সেখানে আপনার দরকার হচ্ছে গরম ইনভেস্টমেন্ট। গরম ইনভেস্টমেন্ট কি জিনিস? যে বাইরের থেকে কেউ এসে টাকা ইনভেস্ট করে ২ বছর ৩ বছরের মধ্যে সেখান থেকে লাভ করে নিতে পারবে, এরকম কোনো ইনভেস্টমেন্ট আপনি ভারী ইন্ডাস্ট্রিতে বা হেভি ইন্ডাস্ট্রিতে এটা করতে পারবেন না। অর্থাৎ ধরুন আপনি একটা যুদ্ধ বিমান তৈরি করবেন, সেখানে ব্যাপক পরিমাণে ইনভেস্টর চাচ্ছেন, আপনি বাইরের থেকে আসা লোকদেরকেও বলছেন যে ঠিক আছে তুমি এখানে ইনভেস্ট করো। সে কিন্তু এখানে ইনভেস্ট করবে না, কারণ আপনার একটা যুদ্ধ বিমান তৈরির প্রকল্প প্রায় ১৫-২০ বছরের প্রকল্প। ১৫-২০ বছর পরে এই প্রকল্প হচ্ছে বাস্তবতার মুখ দেখবে, তারপরে হচ্ছে আপনি সেটা আরো ১০ বছর বিক্রি করে সেখান থেকে লাভ পাবেন। হেলিকপ্টার তৈরি, অস্ত্র তৈরি, তারপর হচ্ছে জাহাজ নির্মাণ, এই জিনিসগুলো এরকম। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেটের একটা বিজনেস দেখান, যে আপনি জাস্ট হচ্ছে এখানে এসে ব্যাপক পরিমাণে বিল্ডিং তৈরি করেন, ১ বছর ২ বছরের মধ্যে আপনার বিল্ডিং তৈরি শেষ, আরেক বছর লাগবে বিক্রিতে, ৩ বছর পরে আপনি ১.৫ গুণ লাভ করে চলে গেলেন। সেখানে গরম টাকা আসবে। এখন সৌদি আরব, তারপরে হচ্ছে ধরুন দুবাই। দুবাই কিভাবে হয়েছে? এই গরম টাকার মাধ্যমে। এই গরম টাকার সাথে সাথে ব্যাপক পরিমাণে অবৈধ টাকা ঢোকার সুযোগ দিয়েছে এবং সব ধরনের অবৈধতাকে সে নিরাপত্তা দিয়েছে। সৌদি আরব এখন সেই ধরনের কিছু প্রজেক্ট নিয়ে আগাচ্ছে এবং সেই প্রজেক্টে তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিদেশিদেরকে তার ব্যাপক পরিমাণে সুযোগ দিতে হবে। এখন এজন্য সে বিদেশিদেরকে নতুন করে সুযোগ দিচ্ছে যে তুমি এখানে আসো। যেমন আগে ছিল যে বিদেশিরা সেখানে গিয়ে কোম্পানি করতে পারবে না, সেখানে গিয়ে সে ল্যান্ড কিনতে পারবে না, সেখানে সে সিটিজেনশিপ নিতে পারবে না। যদিও তার সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে সে এখনো পর্যন্ত উন্মুক্ত করেনি, কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে ২০২৬ সাল থেকে খুব সম্ভবত এটা শুরু হবে বা আগামী জানুয়ারি থেকে আর কি, যে আপনি সুপার রেসিডেন্সি পাবেন। সুপার রেসিডেন্সি কি জিনিস? প্রিমিয়াম রেসিডেন্সি যদি বলি, আপনি সারা জীবন সেখানে থাকার অনুমতি পাবেন একটা নির্দিষ্ট টাকা দিলে, এবং সেটা পাওয়ার পরে আপনি সেখানে সব ধরনের বিজনেস করতে পারবেন, নিজে কোম্পানি খুলতে পারবেন, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস করতে পারবেন। যাই হোক, যেই আলোচনায় ছিলাম যে এই শহরগুলো ঘুরতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে সে পুরাতন বিল্ডিং গুলোকে ভেঙে সেখানে নতুন নতুন মডার্ন প্রজেক্ট সে করছে। সে এই জিনিসগুলো করতে বাইরে থেকে ইনভেস্টমেন্ট টানছে। সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তার মুসলিম বিশ্ব বড় টার্গেট না, তার টার্গেট হচ্ছে পশ্চিমা বিশ্ব। এবং এই পশ্চিমা বিশ্বকে টানতে সে যেই কাজটি করার চেষ্টা করছে, যে খাশোগিকে হত্যার পর তার প্রেস্টিজে একটা ধাক্কা লেগেছিল, সেটার থেকে সে উঠে এসেছে। আবার এই গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে তার একটা ন্যারেটিভে ধাক্কা লেগেছিল, সেখান থেকে সে উঠে এসেছে। গাজা যুদ্ধ বন্ধ, এবং গাজা যুদ্ধ বন্ধের সাথে সাথে আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সবচেয়ে বড় যে হুমকি বা শত্রু হিসেবে দেখতো, সেই দুটো জায়গাতেই সেই দুটো জিনিসই দুর্বল হয়েছে। একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এই হামাসের সাথে সাথে মুসলিম ব্রাদারহুডের শক্তি, আরেকটা হচ্ছে ইরানের শক্তি। ইরান তার যে প্রতিরোধ অক্ষ গড়েছিল ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে, সেই প্রতিরোধ অক্ষ ধাক্কা খেয়েছে সিরিয়াতে এবং লেবাননে, এবং থার্ড ধাক্কাটি খেয়েছে ইয়েমেনে। ইয়েমেনে আমেরিকা এবং ব্রিটেন ব্যাপক পরিমাণে হুথিদের উপরে আক্রমণ চালিয়েছে এবং হুথিদের নেতৃত্বকে ধ্বংস করেছে, হিজবুল্লাহর নেতৃত্বকে মেরে ফেলেছে। ইরানের সামরিক যে প্রধানরা ছিল তাদেরকে ইসরায়েল আক্রমণ করে হত্যা করেছে। সিরিয়া, তুরস্ক এবং সৌদি আরব বা এই যে সুন্নি ব্লকের কাছে চলে গেছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে ইরান দুর্বল হওয়ার কারণে এখন দেখবেন যে ইরান নীরব আছে। এটা আমি অনেক দিন আগে, প্রায় কয়েক মাস আগে একটা ভিডিও, দুটো ভিডিও করেছিলাম, ইরান ডিকোডিং 1 এবং 2। সেই ভিডিওতে এটা বলেছিলাম যে ইরান দুই ভাবে আগায়। একটা হচ্ছে সে যখন
বাইরে প্রসার করতে না পারে তখন সে চুপসে যায় এবং তার নিউক্লিয়াসে বা হচ্ছে তার ভিতরে অভ্যন্তরে শক্তি সঞ্চার করার চেষ্টা করে। যখন সে এই অভ্যন্তরীণ শক্তি সঞ্চারের পরে আস্তে আস্তে আবার বাইরের চাপ থেকে কিছুটা মুক্তি পায়, তখন সে অভ্যন্তরে বা কলিজার দিকে বা তার এই নিউক্লিয়াসের দিকে নজর না দিয়ে, নজর কম দিয়ে সে আবার বাইরে তার ফোকাস দেয়। কারণ হচ্ছে তার এই দুটোই দরকার, তার নিজের নিরাপত্তার জন্য এবং শক্তি অর্জনের জন্য তার এই অ্যাক্সেস দরকার, অর্থাৎ তার এই যে এটাকে বলে হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্সেস বা হচ্ছে কি বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা হচ্ছে প্রতিরোধ অক্ষ। তার এই প্রতিরোধ অক্ষটাকে সে আবার শক্তিশালী করার চেষ্টা করে। এই প্রতিরোধ অক্ষকে আমরা বেশিরভাগ সময় মনে করি যে ইসরায়েলের বিরুদ্ধে তার এই প্রতিরোধ অক্ষ, কিন্তু সেটার চেয়েও বড় হচ্ছে তার নিজের নিরাপত্তা এবং তার এই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিরোধ অক্ষ। তো সেই শুরুর প্রশ্নে আসি। ইরান এবং সৌদি আরবের মধ্যে মূল সংঘাতটা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, আর এই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের পেছনেও মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। এই দুটোকে ব্যবহার করার জন্য বা এই দুটোকে পাওয়ার জন্য ধর্মটাকে ইউজ করে দুইজনেই। চিন্তা করুন, আজকে যদি ইরানের হাতে মক্কা এবং মদিনা থাকতো, তাহলে ইরান হতো মুসলিম বিশ্বের একচ্ছত্র অধিপতি বা একেবারে কি বলে মানে একক নেতা। সৌদি আরবে আজকে কি কারণে হচ্ছে মানুষ এত সমীহ করে? অর্থের কারণে? মুসলিম বিশ্বের প্রতি তার ভালোবাসার কারণে? না, মক্কা এবং মদিনার কারণে। এবং এজন্য এই মুসলিম বিশ্বে যে নেতৃত্ব দিতে চায়, সে সবসময় মক্কা মদিনাকে নিজের অধীনে নিতে চাইবে। এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে। এবং সৌদি আরব এটা খুব ভালো করেই জানে যে তার যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই মধ্যপ্রাচ্যে থাকবে, তারা এই দুটো জায়গার দিকে নজর দিবে। যদি সেটা তুরস্ক হয়, তুরস্কেরও নজর থাকবে, যদি সেটা ইরান হয়, ইরানেরও নজর থাকবে। যে কারণে এই যে তাদের যে অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাব, এই অর্থনৈতিক আঞ্চলিক প্রভাবের যুদ্ধটা চলতে থাকে। কিন্তু রেটরিক বিভিন্ন ধরনের হয়। কেউ ইসরায়েলের বিরুদ্ধে বলে, কেউ আবার শিইজমের বিরুদ্ধে বলে নিজেকে হচ্ছে সুন্নি মুসলিম দেশগুলোর একেবারে একচ্ছত্র অধিপতি হিসেবে দেখাতে চায়। তো তাদের মধ্যে যে সংঘাত ব্যাপক পরিমাণে 2016 সালের পর থেকে 2016 থেকে 2023 পর্যন্ত ছিল, সেটা 2023 সালে এসে চীন কিছুটা প্রশমিত করে সৌদি আরব এবং ইরানের মধ্যে সংঘাতকে। প্রশমিত করার পরে শুরু হয় গাজা যুদ্ধ। গাজা যুদ্ধে সৌদি আরব নীরব ভূমিকা পালন করে, ইরান প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে এবং এই সুযোগে ইসরায়েল ইরানকে এবং ইরানের প্রক্সি সংগঠনগুলোকে দুর্বল করতে থাকে। এটা পরোক্ষভাবে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় সৌদি আরবকে। যে কারণে সৌদি আরব এখনো পর্যন্ত কিন্তু এই গাজা যুদ্ধ নিয়ে প্রকৃতপক্ষে কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের অ্যাকশনে যায়নি এবং যাবেও না। এখন সৌদি আরব চাইছে যে যদি এই গাজা যুদ্ধ বন্ধ হয়, তাহলে এই ইরান দুর্বল থাকাকালীন সে নীরবে তার অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারবে, এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে। সিরিয়াতে, লেবাননে অলরেডি সেটা শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কের বা এই সর্বশেষ যে চুক্তি, সেটারও একটা অন্যতম কারণ হচ্ছে এটা। এখন এই পরিস্থিতিতে এসে আমরা সেই শুরুর প্রশ্নটার উত্তর একটুখানি খুঁজি। একজন আপনার চোখে মুস্তফা কামাল আতাতুর্ক হিরো নাকি ভিলেন, বিস্তারিত এই লাইভে বলবেন, প্রশ্ন এসেছে শেখ আব্দুর রহিম পশ্চিমবঙ্গ থেকে। ইরান স্বর্ণের মাধ্যমে তেল বিক্রি করতে পারে না। আমার মনে হয় 2026 সালের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটাই সত্যি হবে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, পারমাণবিক অস্ত্র কে আগে বানানোর কাজে হাত দিয়েছিল, ইরান নাকি উত্তর কোরিয়া? আপনার লাইভ না দেখলে ইউটিউবে দেখা হয় না। হঠাৎ করে
প্রশ্নের কোনো উত্তর পাইনি। আমি যে শুরুতে যে প্রশ্ন করেছিলাম কোনো উত্তর পাইনি। যাই হোক। তো এখন যেই দিকটাতে মূলত নজর দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইরানের উপরে আবার কিন্তু নতুন করে নিষেধাজ্ঞা এসেছে। ইউরোপ এবং আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছিল, এখন নতুন করে নিষেধাজ্ঞা এসেছে। তবে ইরান তার অস্ত্রের দিক দিয়ে একদিকে সৌদি আরবের চেয়ে গেছে। একদিকে বলতে এরকম যে ইরানের যুদ্ধ বিমানগুলো হচ্ছে পুরাতন, সে নতুন যুদ্ধ বিমান তৈরি করতে পারছে না, কিনতে পারছে না। সৌদি আরব নতুন যুদ্ধ বিমান কিনছে, নতুন অস্ত্র কিনছে প্রচুর পরিমাণে। কিন্তু ইরানের সৈন্য আছে প্রচুর, ইরানের নিজস্ব তৈরি মিসাইল প্রচুর, ইরানের নিজস্ব তৈরি ড্রোন আছে এবং এখন ইরান একদিকে রাশিয়ার সাথে অন্যদিকে চীনের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে আগাচ্ছে। এই সম্পর্কের কারণে এর আগে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ইরানের উপরে যতটা কার্যকর হতো এবার ততটা কার্যকর হবে না। এই দিক থেকে ইরান এই যে তার এখন অভ্যন্তরীণ শক্তি অর্জন করার কাজে হাত দিচ্ছে এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা কথা বলছে না। ইরানের হিজবুল্লাহ বলছে যে আমি সৌদি আরবের সাথে একটা সম্পর্ক শিথিল করতে চাই, একটা নতুন অধ্যায় সূচনা করতে চাই। এই জিনিসগুলো আসলে মূলত এখন ইরান আর কনফ্লিক্ট চাচ্ছে না, ইরান এখন নিজেকে আবার গোছানোর কাজে ব্যস্ত হতে চাচ্ছে। এবার এই গোছানোর কাজে ইরান দ্রুত আগাবে, কারণ হচ্ছে ইরানের এর আগে এই গোছানোর কাজগুলোতে সবসময় এই নিষেধাজ্ঞায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সব দেশ যোগ দিত, রাশিয়া চীন সবাই যোগ দিত। এবার রাশিয়া চীন এতে যোগ দিতে চাইছে না, ইরানের সাথে সম্পর্ক গড়তে চাইছে। ইরান রাশিয়ার সাথে সেই সম্পর্কটাকে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়াকে ব্যাপক পরিমাণে ড্রোন দিয়ে আরো দৃঢ় করেছে। এখন এই পরিস্থিতিতে সৌদি আরব ইরানের মধ্যে যে একটা মানে স্থিতিশীল অবস্থা, এটা হয়তো আরো কয়েক বছর এরকম থাকতে পারে। একদিকে ইরান তার শক্তি সঞ্চারের চেষ্টা করবে, অন্যদিকে সৌদি আরবও চাইছে যে এই অঞ্চলে এখন স্থিতিশীলতা আসুক, তার যে প্রজেক্ট ভিশন 2030 সেই প্রজেক্টে সে আরো বেশি মনোনিবেশ করুক। এই ক্ষেত্রে এখন যে একটা অনিশ্চয়তা সেটা হচ্ছে গাজা যুদ্ধ। সবাই চাইছে গাজা যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হয়, সেখানে নাম কবাস্তে হলেও একটা যুদ্ধবিরতি হোক এবং সবাই যার যার নিজের কাজে মনোনিবেশ করুক। কিন্তু ইসরায়েল সেখানে কোনো ধরনের মানে পিছু টান দিচ্ছে না, সে কোনো কিছু তোয়াক্কা করছে না। আজকে ইসরায়েলের পার্লামেন্টে নতুন করে পার্লামেন্ট আলোচনায় নিয়ে আসছে একটা বিষয়, সেটা হচ্ছে পশ্চিম তীরকে পুরোপুরি দখলে নেওয়া। পশ্চিম তীরকে ইসরায়েল পুরোপুরি দখলে নিবে কিনা এটা নিয়ে আলোচনা চলছে ইসরায়েলের পার্লামেন্টে। এখন যদি ইসরায়েল ঘোষণাও দেয় যে পশ্চিম তীরকে আমি পুরোপুরি দখলে নেব, কেউ এটার বিরুদ্ধে দাঁড়াবে না, বক্তব্য দিবে, বিভিন্ন ধরনের বক্তব্য আসবে, নিষেধাজ্ঞা আসবে, পশ্চিমা বিশ্ব থেকে অনেক ধরনের নিন্দাবাণী আসবে, মুসলিম বিশ্ব থেকে আসবে, কিন্তু কেউ এটা নিয়ে কিছু বলবে না। তো পশ্চিম তীরের যতটুকু জায়গা এখনো পর্যন্ত ইসরায়েলের দখলে নাই, সেটুকু ইসরায়েল দখলে নিতে চাইছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি সেটা হয় তাহলে ফিলিস্তিনের কি অবশিষ্ট থাকবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। গাজাকে যদি এখন যেভাবে মানে একেবারে পুরোপুরি আটকে ফেলেছে, আটকে রেখেছে, অল্প একটু জায়গার মধ্যে গাজার লোকজনকে আটকে রেখেছে, তারপরে সেখানে সে এখনো তার নিজের বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে তারপর সে সেখানে মানুষ মারছে, সেই দিক থেকে চিন্তা করলে এই গাজার এই যে যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার নাই এবং সেখানে এই যে শান্তির কথাগুলো বলা হচ্ছে সেগুলো আসার সম্ভাবনা নাই। গাজার যুদ্ধ যখন বলছি তখন আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে গাজায় যখন কয়েকদিন আগে একটা চুক্তি হলো এবং সেখানে বলা হলো যে বিভিন্ন দেশ থেকে সৈন্য থাকবে সেখানে, তুরস্ক, কাতার, মিশর এই দেশগুলোও থাকবে, কিন্তু এখন ইসরায়েল সরাসরি বলছে যে তুরস্কের সৈন্য গাজায় থাকতে পারবে না, এটা হচ্ছে তার রেড লাইন, অর্থাৎ তার লাল দাগ হচ্ছে এটা। এইভাবে এখানে কোনোভাবেই সে তুরস্কের সৈন্যকে চায় না। অন্য কোনো দেশের মুসলিম দেশের সৈন্য হতে পারে সেটা হচ্ছে মিশরের সৈন্য অথবা অন্য কোনো মুসলিম দেশের সৈন্য, তাতে সমস্যা নেই, কিন্তু তুরস্কের সৈন্য গেলেই সেখানে তারা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে হচ্ছে এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কেন বিরুদ্ধে দাঁড়াচ্ছে? তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক খুব বেশি ভালো হওয়ার কারণে, নাকি তুরস্কের সাথে ইসরায়েলের তলে তলে সম্পর্ক থাকার কারণে, সেটা আপনারাই খুঁজে বের করতে পারেন।
আর আরো কিছু খবর আজকে বলে তারপরে হচ্ছে এই লাইভ শেষ করব। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে যে ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে। ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে। এটা অন্যভাবে যদি আমরা মূল্যায়ন করি যে ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে বা অস্ত্র তৈরি করার যে সমস্ত টেকনোলজি দিচ্ছে, সেটা যদি সঠিক হয় খবরটা, তাহলে ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক খুব ভালো থাকবে না, এবং সেটা না থাকা ইসরায়েলের জন্য খারাপ। ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক ভালো না থাকা আপনার জন্য, আমার জন্য হয়তো ভালো, ইসরায়েলের জন্য খারাপ। ইসরায়েল তাইওয়ানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে বারবার আসে, সেটা হচ্ছে এই যে ভেনেজুয়েলার যুদ্ধ নিয়ে। ভেনেজুয়েলার দিকে আমেরিকার যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এগুলো পাঠাচ্ছে আমেরিকা ব্যাপক পরিমাণে, এবং এটার কি হতে পারে। সেখানে আমেরিকা যে পরিমাণে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে, তাতে মনে করা হয় যে ভেনেজুয়েলাতে একটা আক্রমণ আমেরিকা চালাতে পারে, এবং সেটার জন্য প্রস্তুতিও নিচ্ছে। আমেরিকার সেনাপ্রধান গত কয়েকদিন আগে তার সৈন্যদের সাথে একটা বৈঠকে ওপেনলি বলেছে যে আমরা যুদ্ধের অল্প কিছুটা দূরে আছি, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় নাম দিয়েছে, এবং এই যুদ্ধ মন্ত্রণালয়ের যে প্রধান অর্থাৎ তার প্রতিরক্ষা মন্ত্রী, সে নির্দেশ দিয়েছে যে আমেরিকার সেনাবাহিনীর মধ্যে সে আর কোনো মোটা সেনা অফিসার দেখতে চায় না। যাদের ওজন বেড়েছে তাদেরকে সে বলেছে যে তোমরা ফিল্ডে গিয়ে, মাঠে গিয়ে এখন প্রস্তুতি নাও যুদ্ধ করার, ওজন কমাও, দৌড়াও, ট্রেনিং নাও। তোমরা এখন আর হচ্ছে রুমের মধ্যে বসে থেকে তোমাদের হচ্ছে ওই মগজের বিবৃতি দিয়ে বা মগজের চিন্তা দিয়ে তোমার এই সৈন্যদের ট্রেনিং দেওয়ার দরকার নাই। এখন দরকার আমার হচ্ছে ফিল্ডে যুদ্ধ করার, কারণ ফিল্ডের যুদ্ধ খুব সামনেই শীঘ্রই চলে আসছে। এটা হচ্ছে আমেরিকার কথা। আগস্টের 15 থেকে অক্টোবরের 15 পর্যন্ত, অর্থাৎ এই মাসের 15 তারিখ পর্যন্ত এই ভেনেজুয়েলার আশেপাশে, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে কিউবা, তারপরে হচ্ছে পানামা, এই অঞ্চলে আমেরিকা প্রায় 200টারও বেশি সামরিক ফ্লাইট পরিচালনা করেছে, অর্থাৎ যুদ্ধ বিমান উড়িয়েছে, এবং প্রায় 83টি বিভিন্ন ধরনের বিমান সেখানে অংশগ্রহণ করে। এখনো সেই অঞ্চলে প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরী আছে। এখন আরেকটা খবর, খুব ছোট্ট এক কথার একটা খবর, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নেতানিয়াহু ওপেনলি বলেছে যে আমরা ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো অধীনস্থ বা তত্ত্বাবধানে থাকা কোনো দেশ না। এটা তার ওপেনলি বলার কারণ কি? যেমন যে প্রশ্নটা আমি এর আগে একদিন করেছিলাম যে আমেরিকা কেন ওপেনলি বলছে যে ইসরায়েল হচ্ছে আমার প্রক্সি, তাহলে সেই কথার উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন ওপেনলি বলছে আমি আমেরিকার অধীনস্থ কোনো দেশ না, অর্থাৎ আমি আমেরিকার কোনো প্রক্সি না। এই যে আমেরিকা ইসরায়েল যে তাদের মধ্যের যে অভ্যন্তরীণ সংঘাত, পর্দার আড়ালের সংঘাত, সেটা কিন্তু এখন আস্তে আস্তে আরো একটু সামনে আসছে। কে কাকে নিয়ন্ত্রণ করবে? এখানে ট্রাম্পের থাকা ভালো। ট্রাম্প থাকলে সে এই যে তার যে হচ্ছে একটা বিশাল টাইপের একটা হচ্ছে বড় ভাই সুলভ আচরণ, যে আমি তোমাকে চালাই, এটা যদি তুমি মেনে না নাও তাহলে তোমাকে আমি সাইজ করব। তো এই যে ট্রাম্পের বড় ভাই সুলভ আচরণ, এটাকে আপনি দাজ্জাল সুলভ আচরণও বলতে পারেন, যে ডান হাতে স্বর্গ আর হচ্ছে বাম হাতে নরক দেখাবো, তুমি যদি আমার পক্ষে থাকো তাহলে তুমি স্বর্গে বাস করবা, আর যদি তুমি আমার পক্ষে না থাকো তুমি নরকে বাস করবা। এই যে দাজ্জাল সুলভ আচরণ একদিক থেকে ভালো, কারণ হচ্ছে ইসরায়েলের মতো এই যে কি বলে এটাকে, ইসরায়েলের মতো এমন অত্যাচারী একটা রাষ্ট্রকে শায়েস্তা করার জন্য যেহেতু মুসলিম বিশ্বের কেউ এগিয়ে আসছে না, সেহেতু এই ট্রাম্পের মতো একজন লোকের দরকার এই ধরনের সংঘাতকে আরো বড় করে তারপরে শায়েস্তা করার। কি হবে সেটা জানি না, কিন্তু তাদের মধ্যে এই কনফ্লিক্ট যে অনেকটাই সামনে আসছে সেটা বোঝা যায়। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলো এতদিন পর্যন্ত একটুও তার নিজের স্বার্থে অথবা মুসলিম বিশ্বের স্বার্থে চিন্তা করারই ধার ধরতো না। সেই দেশগুলো কিছুটা হলেও
চিন্তা ভাবনা করছে, অনেকগুলো দেশ চিন্তা ভাবনা করছে এটা এই মুহূর্তে মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অথবা ফিলিস্তিন গাজার জন্য একটা ইতিবাচক দিক। এরপরে বলেছিলাম যে পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক হওয়ার বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে আলোচনা চলছে। আর ট্রাম্পের একটা বিষয় আছে যে সে কোনো জিনিস ঘটার আগে মানে হইতে পারে, তার কানে আসছে যেরকম একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, মনে করেন যে তার কানে কেউ বললো, তার পররাষ্ট্রমন্ত্রী এসে যে আমি তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে পুতিনের সাথে একটা বৈঠক, আপনার একটা বৈঠক আমরা মানে সেট করতে পারি। সাথে সাথে সে হয়তো মিডিয়ার সামনে এসে বললো যে আগামী 2 সপ্তাহের মধ্যেই আমি পুতিনের সাথে বৈঠকে বসছি। ঠিক একইভাবে আরো অনেকগুলো ঘটনা সে এরকম ভাবে বলে বা করার চেষ্টা করে। এখন ইউরোপের অনেকগুলো দেশ তারা নিজেরা একটা জোট করার চেষ্টা করছে, একটা সামরিক জোট। এটা কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সে প্রথম নিয়ে এসেছিল যে ইউরোপের একটা সামরিক জোট দরকার। পরবর্তীতে ইউরোপের অনেকগুলো দেশ কিছুটা সায় দিয়েছিল, কিন্তু ট্রাম্প এতে ব্যাপক পরিমাণে ক্ষেপেছিল। ট্রাম্প ক্ষেপে তারপরে হচ্ছে ইউরোপের দেশগুলোর নেতাদেরকে নিয়ে সে ওভাল অফিসে বসে তারপরে তাদেরকে সামনে বসিয়ে মোটামুটি তার অধীনস্থ কিছু লোক এরকম ভাবে ট্রিট করে তারপরে হচ্ছে ইউরোপের উপরে সে ন্যাটোর ক্ষমতাকে আরো শক্ত করার চেষ্টা করেছিল। এবং সেই যে শক্ত করার চেষ্টা করেছিল সেটাতে শেষ পর্যন্ত এই সবাই হচ্ছে মুখ বুজে সহ্য করেছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত যে জিনিসটা চায় সেটা হচ্ছে ইউরোপের নিজস্ব একটা সামরিক শক্তি। এটা ছাড়া ইউরোপের কোনো ভবিষ্যৎ নেই। এখন ইউরোপের নিজস্ব সামরিক শক্তি যেমন দরকার তেমন আবার ইউরোপের এই নিজস্ব সামরিক শক্তিতে ঝামেলা অনেক বেশি। জার্মানি যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয় তাহলে এখানে পোল্যান্ডের অবস্থা খারাপ হবে। জার্মানি যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয় এখানে অন্য যে সমস্ত দেশগুলো আছে সেগুলোর সাথে সে সংঘাত লাগবে, এটা একেবারে মানে ধরা। যে কারণে জার্মানকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে দিতে চাইছে না এই সমস্ত দেশ, ইউরোপের অন্যান্য দেশ। কিন্তু ইউরোপ যদি বলে যে আমি ইউরোপ হিসেবে শক্তিশালী হবে তখন তো সেটার মধ্যে জার্মানি আছে এবং জার্মানি সেদিক থেকে আগাতে হবে, অলরেডি জার্মানি শুরুও করেছে। এসব নিয়ে ইউরোপে একটা মানে দোদুল্যমান অবস্থা। হাঙ্গেরি তো জানেনি যে হচ্ছে ইউরোপের মধ্য থেকে সে চাইছে নিজেকে একটু ভিন্ন রাখতে, যে ইউরোপ যে সমস্ত জিনিস করে সেটা করতে চায় না। রাশিয়ার সাথে তার ব্যাপক পরিমাণে সম্পর্ক, সিরিয়াস টাইপের দহরম মহরম সম্পর্ক এগুলো। এরই মধ্যে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে বেলারুশ থেকে পোল্যান্ডে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে টানেল করেছে বেলারুশ। এটা হচ্ছে পোল্যান্ডের কথা যে মাটির নিচ দিয়ে টানেল করেছে বেলারুশ। কেন করেছে? যে বেলারুশ থেকে অবৈধ অভিবাসী বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপে যেতে চায় তাদেরকে এখন আর পোল্যান্ডের সীমান্ত দিয়ে পাঠাতে পারে না। পোল্যান্ড সীমান্তে বড় প্রহরা বসিয়েছে, এজন্য মাটির নিচে সুড়ঙ্গ করে তারপর সেই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পোল্যান্ডে বা ইউরোপে পাঠাবে, এরকম কিছু খবর এটা পোল্যান্ড আজকে বলেছে। এখন বেলারুশ থেকে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের বক্তব্য আসেনি, এটা কতটা সঠিক কতটা মিথ্যা নাকি প্রোপাগান্ডা। ওদিকে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে বেলজিয়াম এই ঘোষণা দিয়েছে। আবার সুইজারল্যান্ড বলছে যে সে ইউক্রেনকে তার তৈরি যুদ্ধ বিমান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লেবাননের একটা খবর আছে, সেটা হচ্ছে যে লেবাননে যে লেবাননের দক্ষিণ অঞ্চলে লিতানি নদীর উত্তরে যে হিজবুল্লাহকে যে সরিয়ে রাখা হয়েছিল এবং সেখানে একটা বাফার জোন তৈরি করা হয়েছিল, হিজবুল্লাহর হাত থেকে অস্ত্র লেবাননের সেনাবাহিনী সব তুলে নেবে বলেছিল, সেখান থেকে একটা খবর এসেছে যে হিজবুল্লাহ খুব দ্রুত নতুন করে আবার যোদ্ধা নিয়োগ করছে, ঘাঁটি পুনর্স্থাপন করছে এবং অস্ত্র-শস্ত্র সংগ্রহ করছে, এরকম একটা খবর লেবানন থেকে এসেছে। লেবাননের সাথে সিরিয়া আবার নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাইছে, এটা নিয়ে সিরিয়ার সরকারের সাথে লেবাননের সরকারের বৈঠক হয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে সিরিয়ার সাথে আমরা একটা নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। সিরিয়া সম্পর্কে বলি, সিরিয়া এখন সিরিয়ায় যে কুর্দি সশস্ত্র গোষ্ঠী আছে তারা আমেরিকার এবং ইসরায়েলের সাপোর্টে এখনো পর্যন্ত অস্ত্র সমর্পণ করেনি, সিরিয়া সরকারের সাথেও সমঝোতায়
আসেনি। কিন্তু সিরিয়ার সরকার এ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের সাথে একটা সমঝোতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। সেটা কখন হবে এখনো পর্যন্ত নিশ্চিত না। ইতিমধ্যে স্বর্ণ নিয়ে ব্যাপক হাইপ উঠেছিল, ব্যাপক ভাইব উঠেছিল সারা বিশ্বে যে স্বর্ণের আম দাম বাড়তেছিল এবং স্বর্ণ একটা লেভেলে গিয়ে হচ্ছে সবচেয়ে বেশি বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে স্বর্ণ মজুদ রেখেছিল। এখন সেই স্বর্ণের দাম হঠাৎ করেই পড়তে শুরু করেছে। তবে এই পতনটা হয়তো একেবারে হু, হু করে পড়বে না। কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়বে আরো কিছুদিন। কারণ স্বর্ণের দামটাকে একটু পরিকল্পিতভাবেই বাড়ানো হয়েছিল এবং এই স্বর্ণের দাম পড়ার কারণে বিভিন্ন দেশের এই আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের যে ডলারের যে প্রভাব সেটার থেকে বেরিয়ে আসার যে কথাবার্তা সেটার থেকে বেরিয়ে আসতে পারবে না এবং ডলার আরেকটু শক্তিশালী হবে এটা মনে করা যাচ্ছে। আরো একটা খবর যেটাকে দুটা খবর সৌদি আরব, যেহেতু আজকে সৌদি আরব নিয়ে আলোচনা করছি এই জন্য সৌদি আরব থেকে নিয়ে আসি। একটা হচ্ছে সৌদি আরব তার যে কফিল ব্যবস্থা সেটাকে সে বাতিল করার ঘোষণা দিয়েছে মূলত এই বছরের শুরুতেই। কিন্তু নতুন করে তেমন কোনো ঘোষণা আসেনি। তবে এবছরের ডিসেম্বরে অর্থাৎ আগামী জানুয়ারি থেকে সৌদি আরব তার এই যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা যেটাতে সে বাইরের থেকে ব্যাপক পরিমাণে লোক এবং ইনভেস্টর টানার চেষ্টা করছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে অনেকগুলো রিফর্ম করছে। তার লেবার লতে অনেকগুলো রিফর্ম করছে। সেই রিফর্মের একটা হচ্ছে যে কফিল ব্যবস্থাতে সে রিফর্ম নিয়ে আসছে। কিন্তু সেটা একেবারে পুরোপুরি এরকম না যে এখন যারা চাকরি করছেন তারা কফিলের অধীনে থাকবেন না। নতুন যারা যাচ্ছেন তারা পুরোপুরি হচ্ছে তুরস্কের মতো বা ইউরোপের মতো স্বাধীনভাবে যেথা ইচ্ছা যার সাথে ইচ্ছা ব্যবসা চাকরি করতে পারবেন সেরকম না। কিন্তু সে সেখানে কিছুটা সংস্কার নিয়ে আসছে। আরেকটা খবর হচ্ছে যে সৌদি আরবে এবছর রমজানে কোনো ওমরা ভিসা দেওয়া হচ্ছে না বা রমজানে ওমরা নিষিদ্ধ থাকবে এরকম একটা খবর হয়তো আপনারা দেখছেন। খবরটা আংশিকভাবে সত্য। আংশিক সত্য হচ্ছে এরকম যে সৌদি আরব সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি যে না রমজানে কেউ আসতে পারবে না। কিন্তু সে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে রমজানের আগেই সৌদি ভিসা শেষ করতে হবে, মানে রমজানের একটা নির্দিষ্ট সময় আগ পর্যন্ত সৌদি ভিসা দেবে, তারপর আর সৌদি ওমরা ভিসা ইস্যু করবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে যাদেরকে ওমরা ভিসা ইস্যু করছে বা করবে ওই সময় পর্যন্ত তাদেরকেও রমজানের আগেই রমজান বলতেছি সরি ঈদের আগেই হচ্ছে তাদেরকে ঈদের পরপরই হচ্ছে তাদেরকে চলে আসতে হবে। আমি কথাটাকে আবার নতুন করে একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে ঈদের পর অর্থাৎ রমজানের ঈদের পর থেকে কোরবানি পর্যন্ত আর কোনো ওমরা ওমরা যাত্রী সৌদি আরবে যেতে পারবে না। এটার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বলতে যে খবর সেটা নিষেধাজ্ঞা না, সেটা হচ্ছে সৌদি আরব কিছুটা রেস্ট্রিকশন দিয়েছে। মানে কিছুটা আপনাকে হচ্ছে বিধিনিষেধ বেঁধে দিয়েছে যে এই দিন পর্যন্ত তুমি ভিসা নিতে পারবা, এই দিনের পরে তুমি হচ্ছে ওই ভিসায় আর থাকতে পারবে না। তার মানে হচ্ছে অটোমেটিকলি আসলে আপনাকে নিষেধাজ্ঞায় দেওয়া। সেটা কোন পর্যন্ত? ঈদের ২-৩ দিন পর পর্যন্ত। তারপরে আপনি আর সৌদি আরবে ওমরার জন্য যেতে পারবেন না। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? ঈদের পর থেকে হজ পর্যন্ত এবছর সৌদি আরবে ওমরা যাত্রীরা যেতে পারবে না। এটা মোটামুটি নিশ্চিত।